আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সো আমরা আমাদের যে ধারাবাহিক লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসগুলো আবারও শুরু করছি। তো আমরা কিছুদিন নিয়েছিলাম ক্লাস, এখানে আমাদের প্রথম যে তিনটা ক্লাস, এই তিনটা ক্লাস হয়েছে আমাদের এমসিকিউ ফ্রি এমসিকিউ ক্লাসের, ইকোনমিক্স ফ্রি এমসিকিউ ক্লাসের প্রথম তিনটা ক্লাস আমরা আগে করেছিলাম। আজকে আমাদের চতুর্থ ক্লাস, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম দশম অধ্যায়। এরপরে কিন্তু আমাদের প্রথম পত্রের ক্লাসগুলো শুরু হবে। সো আমরা সবাই একটু জয়েন করবো, বন্ধুবান্ধব যারা আছে তাদের একটু শেয়ার করে দিব, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে আজকের এই ক্লাসে, এবং হচ্ছে আমরাও ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিব। হ্যাঁ, ফ্রেন্ডস সার্কেল যারা আছে তারা যেন আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। একটু লেট হয়ে গেছে যদিও 5 মিনিট, যাই হোক আমরা সবাই একটু জয়েন করে ফেলি। হ্যাঁ, সবাই আমরা একযোগে জয়েন করবো। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় এবং দশম অধ্যায় পড়বো। খুবই গুরুত্বপূর্ণ দুটো অধ্যায়, বিশেষ করে নবম অধ্যায়টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা সবাই, হ্যাঁ, আমি একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি সবার মাঝে, যাতে সবাই যুক্ত হতে পারে আমাদের সাথে, যারা আমাদের ব্যাচে আছে। হ্যাঁ, সবাইকে একটু যেন সবাই যেন যুক্ত হতে পারে। আমরা ক্লাসটা একটু কি করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে যেন তারা সবাই যুক্ত হতে পারে। ওকে, সবাই একটু একটা মিনিট আমরা একটু ওয়েট করছি সবাইকে জয়েন করানোর জন্য। ওকে, ওকে, আমরা সবাই একটু ওয়েট করি, সবাই একটু ওয়েট করছি। হ্যাঁ, যারা আছে সবাইকে অ্যাড করার জন্য আজকের ক্লাসে। ওকে, আমরা আজকে মূলত আমাদের যে 4 নম্বর ক্লাস, সেটা আমরা আজকে আলোচনা করব। আর সেটা হচ্ছে, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কিসের উপর হবে? আজকের ক্লাসটা আমাদের হবে তোমার কোন অধ্যায় বলো তো? আজকের ক্লাসে আমাদের হবে হচ্ছে নবম এবং দশম অধ্যায়ের উপর, সেকেন্ড পেপার নবম দশম অধ্যায়ে আমরা ক্লাস নিব। সো সবাই একটু জয়েন করে ফেলো, তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? সো আমরা একটা মিনিট আমরা একটু সময় নিচ্ছি, সবাই একটু জয়েন করে ফেলো ততক্ষণে। হ্যাঁ, ওকে, আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, কি অবস্থা সবার, কেমন যাচ্ছে দিনকাল একটু জানাতে পারো আমাকে, এবং তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে? সাজ্জাদ হোসেন আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। ওকে, সো বাকিরা একটু জয়েন করে ফেলো। আমরা হচ্ছে অলরেডি সাজ্জাদ আমাদের সাথে যুক্ত আছে, সাজ্জাদ হোসেন, ঠিক আছে। আমরা হচ্ছে ওকে, আমরা সবাই রেডি, আমরা শুরু করবো। হ্যাঁ, ইসরাত আফরিন আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে ফাহমিদা, আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। মোহাম্মদ সোহাগ আমাদের সাথে আছে, কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে লতা, আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। লতা আমাদের সাথে রয়েছে। একটু সবাই একটু শেয়ার করে দিও। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিও। ফাহমিদা বলছে রেডি স্যার। ওকে ফাইন, আমরা এখনই শুরু করে দিব। হ্যাঁ, সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে যেন পৌঁছে যায় আর কি ক্লাসটা, ঠিক আছে? সবাইকে একটু শেয়ার করে দিবা। ওকে, আমরা রয়েছি, ইমরান আহমেদ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তানজিম আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আরিফা লাকি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, তারপর হচ্ছে মুজাহিদ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ফাহমিদা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। সোহাগ আছে, আপনার ইউটিউবে ফ্রি ক্লাসগুলো না পাইলে আমি অর্থনীতিতে ফেল করতাম, কিন্তু আপনার ক্লাসগুলো করে বেস্ট একটা পরীক্ষা দিয়েছি টেস্টে। আচ্ছা, থ্যাংক ইউ আহমেদ সোহাগ, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। সো আমাদের সাথে রয়েছে কিলি মার্মা, আমাদের সাথে রয়েছে, স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে নয়ন আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারিন আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা সবাই একটু একযোগে শেয়ার করে দিই, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিই, যাতে তারাও আমাদের সাথে আজকের এই ক্লাসে যুক্ত হতে পারে, কেমন? সো আজকে আমরা মূলত যেই চ্যাপ্টারটা আলোচনা করব তা হচ্ছে দুইটা অধ্যায় আমরা আজকে এমসিকিউ পড়বো, এবং আমার সাথে তোমরা এই 30 থেকে 40 মিনিটস একটু সময় দাও। আশা করছি তোমাদের বেস্ট একটা তোমরা আজকের এই ক্লাস থেকে আউটপুট নিতে পারবা। সেটা হচ্ছে আমাদের এই আজকে 24 তারিখে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম ও দশম অধ্যায় আমরা আজকে পড়ছি, এবং আগামী ক্লাস তোমাদের হবে 26 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার, তোমাদের অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 1 এবং 2, এই দুইটা অধ্যায় আমরা হচ্ছে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। 26 তারিখে অধ্যায় 1 এবং 2 এর উপর ক্লাস হবে ফার্স্ট পেপারে। তোমরা যারা বলছিলে স্যার ফার্স্ট পেপার ক্লাস কখন হবে, আজকে দ্বিতীয় পত্র ক্লাস শেষ, আগামীকাল থেকে আমাদের, মানে আগামী পরশু দিন থেকে আমাদের প্রথম পত্রের ক্লাস শুরু হয়ে যাবে, কেমন?
সো আমাদের সাথে ফাহমিদা আছে, আচ্ছা মেনশন করেছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তারপর মুজাহিদা রয়েছে 26 ব্যাচ কি ক্লাসটা করতে পারবে? অবশ্যই 26 27 সবাই করতে পারবে ক্লাস, সবার জন্য এটা, বিশেষ করে 26-এর জন্য এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা বুঝা বলছে স্যার আমি ইকোনমিক্স 0 ব্যাচে 26 স্টুডেন্ট, ওয়েবসাইটে ক্লাস করা যাচ্ছে না, বিষয়টা একটু দেখবেন। ওকে, তুমি একটু আমাদের পড়ালেখা পেজ একটু মেসেজ দাও, ঠিক আছে, অথবা আমাদের নাম্বার হেল্পলাইন নাম্বার একটু মেসেজ দাও, তোমার কি প্রবলেম সেটা একটু জানাও। ক্লাস তো করতে পারার কথা, তুমি যদি কোনো কারণে করতে না পারো আমাদেরকে জানাবে, আমরা অবশ্যই হেল্প করবো। তারপর হচ্ছে আহমেদ সোহাগ আছে, আমি আমার কলেজে গ্রুপের মধ্যে শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ আহমেদ সোহাগ। সো আমরা শুরু করছি, হ্যাঁ। তা বলছে নয়ন বলছে ভাইয়া আমি মাত্র আপনার ক্লাস রেকর্ড ক্লাস করে আসলাম। আচ্ছা, তারপর হচ্ছে মেহেজাবিন আমাদের সাথে রয়েছে, মেহেজাবিন চৌধুরী সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। আমাদের সাথে রয়েছে কনক, আমাদের সাথে রয়েছে কনক রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে আরও আছে শাকিয়া, আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সো আমরা সবাই তাহলে শুরু করছি আজকের ক্লাস। আমরা শুরু করি প্রথম এমসিকিউ দিয়ে, আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পত্রের নবম এবং দশম অধ্যায়ের উপর, এবং তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রশ্ন চলে এসেছে, বলা হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য এবং দ্রব্য ও ব্যবহৃত দ্রব্যের উপর, হ্যাঁ, উৎপাদিত দ্রব্য এবং ব্যবহৃত দ্রব্যের উপর কোন ধরনের কর আরোপ করা হয়ে থাকে? আনসার করবা, বিক্রয় কর, রপ্তানি কর, সম্পূরক কর, আবগারি কর, কোনটা হবে? আমরা বলছি দেশের অভ্যন্তরে উৎপাদিত এবং ব্যবহৃত দ্রব্যের উপর কোন ধরনের কর আরোপ করা হয়? দ্রুত আনসার করতে হবে, হ্যাঁ। সবাই দেখি এই আনসার করার নিয়মটা একটু বলে দিই। আনসার করার নিয়ম হচ্ছে সবাই এবার লিখবা যে 1 দিয়ে, হ্যাঁ, তারপর তুমি উত্তরটা লিখবা। উত্তর মনে করো যে 1-এর উত্তর ক হবে, তাহলে তুমি এভাবে লিখবা। আর যদি মনে করো যে না 1-এর উত্তর হচ্ছে খ হবে, তাহলে তুমি এভাবে লিখবা, ঠিক আছে। অথবা 1-এর উত্তর গ হবে, হ্যাঁ, অথবা 1-এর উত্তর কি হবে যে ঘ হবে, তাহলে তোমরা এইভাবে করে উত্তরগুলো লিখবা। ওকে, না নাম্বারটা লিখবা, কোশ্চেন নাম্বারটা লিখবা এই জন্য, কারণ হচ্ছে অনেক সময় কমেন্ট পরে আসে আগে আসে, বুঝতে পারি না সেজন্য, ঠিক আছে। ওকে, আমরা অলরেডি উত্তর নেওয়া শুরু করে দিয়েছি। আমাদের সাথে রয়েছে লতা, সে বলছে 1-এর উত্তর 4 হবে। সোহাগ আছে 1-এর উত্তর 4 বলছে। আমাদের সাথে ফাহমিদা আছে 1-এর উত্তর 4 বলছে। ওকে, সবাই দেখি কার আগে কে উত্তর দিতে পারে। আমাদের সাথে মাসুদ আছে 1-এর উত্তর 1 হবে বলছে। তা বলছে নয়ন আছে, মাসুদ একটা গোল খেয়েছে, সে আবার গোল খাওয়ার পর আবার রিটার্ন নিয়েছে সেই গোল। তার বলছে অক্ষর জ্ঞান আমাদের সাথে রয়েছে 1-এর উত্তর 4 বলছে। ফাহিম বলছে 1-এর উত্তর 4 হবে। ওকে, তামিম আছে 1-এর উত্তর 4 হবে। তারপর হচ্ছে শাকিয়া রয়েছে আমাদের সাথে 1-এর উত্তর 4 হবে বলছে। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হচ্ছে, তোমরা তো সবাই পেরে গেছো, হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে আবগারি শুল্ক। দেখো, দেশের অভ্যন্তরে কোনো একটা পণ্য উৎপাদন হলে তার জন্য যে শুল্ক আরোপ করে সেটাকে বলা হয় আবগারি শুল্ক। আর বিক্রয় শুল্ক, এটা আগে বিক্রয় শুল্ক বলা হইতো, এখন সেটাকে বলি আমরা ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটার নাম এখন চেঞ্জ করে বিক্রয় শুল্ক আগে বলা হইতো আর কি, এখন বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। রপ্তানি শুল্ক মানে হচ্ছে পণ্য রপ্তানির জন্য যে শুল্ক দিতে হয় তোমাকে সেটা। আর সম্পূরক শুল্ক মানে হচ্ছে যে সকল দ্রব্যের উপর অতিরিক্ত চার্জ আরোপ করে বা ভ্যাট আরোপ করে, যেমন ধরো নেশা জাতীয় দ্রব্য, এটার উপর নর্মাল যে ভ্যাট সেটা ছাড়া অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়, আর সেটাকে বলা হয় সম্পূরক শুল্ক। অর্থাৎ যেটা এক্সট্রা তোমার ভ্যাট অ্যাড করবে বা এক্সট্রা তোমার শুল্ক আরোপ করবে যেসব দ্রব্যের উপর, সেটার উপর করা হয় সম্পূরক শুল্ক। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা আশা করি পেরে গিয়েছি। তাহলে প্রথম প্রশ্ন উত্তর হবে আমাদের আবগারি শুল্ক। আমরা চলে আসি 2 নাম্বার, বুঝছে বাংলাদেশ সরকারের পরোক্ষ করের সবচেয়ে বড় উৎস কোনটি? বাংলাদেশ সরকারের পরোক্ষ করের সবচেয়ে বড় উৎস কোনটি? তোমরা কি জানো যে প্রত্যক্ষ কর কি পরোক্ষ কর কি? তোমাদেরকে জানা আছে? প্রত্যক্ষ কর মানে হচ্ছে যেই করটা যার উপর ধরা হবে তাকেই পরিশোধ করতে হবে, অন্য কারোর উপর চাপানো যাবে না। অর্থাৎ করঘাত করপাত একই ব্যক্তির উপর হবে, যার উপর করঘাত হবে অর্থাৎ যার উপর করটা ধরা হবে সেই করের বোঝাটা বহন করবে, এটাকে আমরা বলি যে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কি? যেই করটা অন্যের উপর চাপানো যায়, তোমার উপর কর দোষে তুমি আর উপর চাপা দিতে পারবা, মানে ভোক্তার উপর চাপাই দেয় উৎপাদকরা, সেটাকে আমরা বলে থাকি মূলত পরোক্ষ কর। তাহলে এখানে কোন করটা হবে? এটা হচ্ছে মূল্য সংযোজন কর বলছে এখানে, তারপর হচ্ছে প্রমোদ কর বলছে, আবগারি শুল্ক, রপ্তানি শুল্ক, কোনটা বলছে বাংলাদেশের সবচেয়ে পরোক্ষ করের সবচেয়ে বড়, হ্যাঁ, সবচেয়ে বড় উৎস কোনটি হবে? দেখে আনসার করে ফেলে সবাই। আচ্ছা, 2-এর উত্তর আমরা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছি। আমরা 2-এর উত্তর ফাহমিদা বলছে 2-এর এ হবে। ওকে, মূল্য সংযোজন কর বলছে। এরপর আমাদের সাথে রয়েছে তামিম 2-এর 1 বলছে, নয়ন বলছে 2-এর 1, মেহেজাবিন বলছে 2-এর 1, তারপর হচ্ছে লিমু আমাদেরকে বলছে 2-এর 1 হবে। তারপর সোহাগ বলছে 2-এর 4 হবে। 2-এর 4 হবে সোহাগ, রপ্তানি শুল্ক হবে। তারপর হচ্ছে রায়ান ফাহিম আমাদের সাথে রয়েছে 2-এর 1 হবে বলছে। আমাদের সাথে রয়েছে আনিকা 2-এর 1 হবে বলছে আমাদের সাথে রয়েছে। এরপর রয়েছে লতা 2-এর 1 হবে, অক্ষর জ্ঞান বলছে 2-এর 1 হবে, মাসুদ রয়েছে 2-এর 1 হবে, নোহা মেনশন করেছে থ্যাংক ইউ। তারপর হচ্ছে আরিফা লাকি বলছে 2-এর ডি হবে। ওকে, শোনো, যারা যারা 2-এর ডি বলছো, রপ্তানি করে রপ্তানি শুল্কটা পরোক্ষ কর সেটা ঠিক আছে, কিন্তু এটার মাধ্যমে সবচেয়ে
সবচেয়ে বেশি আমাদের সরকারের ইনকাম হয় না, সবচেয়ে বড় উৎস না। সবচেয়ে বড় উৎস হচ্ছে মূল্য সংযোজন কর, যেটাকে আমরা বলি ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কেন এটা? কারণ তুমি দেখো একদম মানে প্রত্যেকটা জিনিস তুমি ক্রয় করতেছো, প্রত্যেকটা জিনিসের জন্য সরকার কিন্তু ট্যাক্স পাচ্ছে। আর এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স সবাইকে দিতে হয়, ধনী গরিব, হ্যাঁ, তোমার হচ্ছে একদম যে ভিক্ষুক তাকেও কিন্তু দিতে হয় এই মূল্য সংযোজন করটা। ঠিক আছে, সো তাহলে আমরা আনসার বলবো, আনসার হচ্ছে 1 নাম্বারটা মূল্য সংযোগ করা হবে। যাদের যাদের হয়েছে তাদেরকে সবাইকে কনগ্রাচুলেশন। আমরা চলে আসি 2 নাম্বার। আচ্ছা, এরপর আসো যেটা বলতে যাচ্ছিলাম, তোমরা যারা এসএসসি 26-এর শিক্ষার্থী আছো, যারা চাচ্ছ সব বিষয়ের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেবা, একদম টপ নোজ প্রিপারেশন নেবা, তাহলে তোমরা কিন্তু যুক্ত হতে পারো আমাদের এই এফআরবি ব্যাচে, ফাইনাল রিভিশন ব্যাচে। 2000 টাকায় তুমি সব বিষয় কভার হয়ে যাবে, এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। হ্যাঁ, সো যারা ভর্তি হও নাই এই ব্যাচে, পড়ালেখা পেজে মেসেজ দিয়ে, এই পড়ালেখা পেজে মেসেজ দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ওকে, এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কল করতে পারো অথবা পড়ালেখা পেজে মেসেজ দিতে পারো। আচ্ছা, চলে আসি আমরা কোয়েশ্চেনে। 3 নম্বর কোয়েশ্চেন বলছে, নিচের কোনটিকে মিতভার ঋণ বলা হয়? মিতভার ঋণ, হ্যাঁ, মিতভার ঋণ কাকে বলা হয়? একে বলছে রাস্তাঘাট নির্মাণের জন্য ঋণ, তারপর হচ্ছে যুদ্ধ ঋণ, হাসপাতাল স্থাপনের ঋণ, পাঠাগার স্থাপনের জন্য ঋণ। আচ্ছা, যে ঋণটার মূলত মানে বলতে পারো যে ফিউচার কোনো নাই, ফিউচার নাই, বলতে যে ঋণটা নিচ্ছি কোনটা উন্নয়নের জন্য না বা কোনো একটা মানুষের কল্যাণের জন্য না, হ্যাঁ, ওইটাকে বলা হয় মৃতভার ঋণ। ঠিক আছে, তো যেটা কারণে একটা দেশের যে সার্বিক যে চাহিদা, হ্যাঁ, দ্রব্যের চাহিদা, সেটা মূলত কমে যায়। তো এটাকে আমরা বলে থাকি যে মৃতভার ঋণ। আচ্ছা, কিন্তু আমাকে বলো দেখি সবাই, যে তাহলে মৃতভার ঋণ কোনটা হবে? এফআরবি ব্যাচ হচ্ছে আমাদের চলমান ব্যাচ, চলতেছে ক্লাস অলরেডি 1.5 মাসের মতো ক্লাস শুরু হয়ে গেছে, এবং যেগুলো ক্লাস হয়ে গেছে সবগুলো তুমি সুন্দর করে সাজানো আকারে পাবা, এবং এই ব্যাচে ভর্তি হলে আগের ব্যাচের এখন ক্লাসগুলো তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, আমাদের সাথে রয়েছে ফাহিম বলছে 3-এ 2 হবে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে আচ্ছা, আমাদের সাথে রয়েছে রোকসানা। আচ্ছা, এবার নাম লিখলে পড়তে পারি না, বুঝছো, একটা লিখছে রোক, তারপর সা, তারপর না, তো পড়তে পারি না আমি। ঠিক আছে, তারপর হচ্ছে আনিক 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 আনিকুল ইসলাম রয়েছে। ওকে, 3-এ 2 বলছে। তারপর হচ্ছে আকিলা, সরি, আলিকা তাসমিন আছে। ওকে, 2-এ 3 বলছে। আচ্ছা, আমরা লিমু বলছে 2-এ 3 হবে, সরি 3-এ 2 হবে বলছে, 3-এ 2 দেখতে পাচ্ছি, 3-এ 2। তারপর হচ্ছে কনক আছে আমাদের সাথে, 3-এ 2 বলছে। ওকে, বেশিরভাগ 3-এ 2 দেখতে পাচ্ছি। হ্যাঁ, আনসার হচ্ছে যুদ্ধ ব্যয়। ঠিক আছে, তাহলে আনসার হবে মৃতভার ঋণ। মৃতভার ঋণ বলা হয় কাকে? আনসার করবো আমরা যুদ্ধ ব্যয়কে। চলে আসি 4 নাম্বার। বলছে অভ্যন্তরীণ ঋণের উৎস কোনটি? অভ্যন্তরীণ ঋণের উৎস মানে দেশের অভ্যন্তর থেকে ঋণটা নিবে সরকার, তাহলে কোনটা? বলছে আন্তর্জাতিক মুদ্রাতে হবে, অবশ্যই না। কেন্দ্রীয় ব্যাংক বলা যেতে পারে, কেন্দ্রীয় ব্যাংক। বিশ্ব ব্যাংক না, বিশ্ব ব্যাংক তো বাইরের দেশের ব্যাংক। এশিয়ান উন্নয়ন ব্যাংক, এটাও বাইরের দেশের ব্যাংক, তাই না? এশিয়ান উন্নয়ন ব্যাংক। তাহলে আনসার হবে কোনটা? সবাই পারবে, সবাই পারবে, দ্রুত আনসার করবে, দ্রুত। 4 নাম্বার আনসার করে দেখি সবাই। 4 উত্তর কি হবে? ফাহমিদা বলছে 4 উত্তর 3 হবে। হ্যাঁ, বিশ্বব্যাংক হবে, বিশ্বব্যাংক হবে। ফাহমিদা, বিশ্বব্যাংক হবে। তা বলছে মেহেজাবিন বলছে আমাদেরকে 4-এ 2 হবে। শান্ত বলছে 3-এর বি হবে। ওকে, তারপর হচ্ছে রিফাত বলছে 4-এ 2 হবে। হ্যাঁ, এই যে সবাই আনসার করতে পারছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আনসার করতে পারছে। সবাই একটু জানাই দিবা 4-এ কত হবে? 4-এ 2। 4 কত হবে? 2। কেন্দ্রীয় ব্যাংক, কারণ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে হচ্ছে দেশের অভ্যন্তর থেকে ঋণ নেওয়া, এরকম বোঝায়। আচ্ছা, এরপর আসছে ভ্যাট। ভ্যাট মানে হচ্ছে ভ্যালু। আচ্ছা, আমি তো বলে দিচ্ছি, আচ্ছা অপশনটা বলে দিচ্ছি, যাই হোক বলবো না, শুধু বেলু বলছি, বেলু সবগুলোতে আছে। ঠিক আছে, আমার কথা এই প্রশ্ন ফাঁস হয় নাই। আচ্ছা বলো, VAT এর পুনরূপ কি হবে? আনসার করো দ্রুত সবাই। এটা তো একদম সহজ, বাচ্চারাও পারে, বাচ্চারাও পারে এটা। আনসার করো সবাই একসাথে একটু। আচ্ছা, নিহা বলেছে 4-এ 2 হবে। নোহা বলছে 4-এ বি হবে। অক্ষর জ্ঞান বলছে 4-এ 2 হবে। আমরা 5 নাম্বার চলে এসেছি, 5 নাম্বার আনসার করো। ফাহমিদা বলছে 5-এ বি হবে। ওকে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেহেজায় বলছে 5-এ 2 হবে। তামিম বলছে 5-এ 2 হবে। ইমরান বলছে 4-এ 2 হবে। নাবিল আহমেদ বলছে 5-এ 2 হবে। আহমেদ সোহাগ বলছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, তারপর লতা বলছে 5-এ 2 হবে। আমাদের সাথে তাসমিন আছে, তাসমিন ভুল বলেছে, আবার কেটে দিয়েছে। লিমু আছে 5-এর 1 হবে। নিহা আছে আমাদের সাথে 5-এ 2 হবে। ওকে, রোকসানা আছে 5-এ 2 বলছে। আহমেদ সোহাগ আছে 5-এ 2। রাফি আছে 5-এর 4টা ভুল। 4টা ভুল হয়েছে কি বলো? তারপর হচ্ছে অক্ষর জ্ঞান বলছে 5-এ 2 হবে। ফাহিম বলছে 5-এ 2 হবে। তারপর হচ্ছে কনক বলছে 5-এ 2 হবে। ওকে, তাহলে আনসার হচ্ছে, একজন বলছে নীরব বলছে 5-এর 1 হবে। শোনো, আনসার হচ্ছে 5-এ 2, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটাকে আমরা বলি ভ্যাট। এটা পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপর চলে আসে 6 নম্বর। বলছে সরকারি অর্থ ব্যবস্থায়
কি বলছে যে ব্যয় অনুযায়ী আয় করা হয়, আয় অনুযায়ী ব্যয় করা হয়, আয় ব্যয় গোপনীয়তা রক্ষা করা হয়, আয় ব্যয় হিসাব করা হয় না। তাহলে কোনটা রাইট আনসার? হ্যাঁ, একটু চিন্তা করলে কিন্তু পারবা। আমাকে আনসার করো যে সরকারি অর্থ ব্যবস্থায় কি করা হয়। 6 নম্বরে আমরা কিন্তু চলে এসেছি। হ্যাঁ, ইমরান বলছে স্যার আমার নামটা তো বললেন না। ইমরান তোমার নাম অনেকবার বলেছি তো ইমরান, এই দেখো তোমারটা এখনই বলবো, তুমি আনসার করো সবার আগে, তাহলে আমি তোমার নাম্বারটা বলে দিব, ঠিক আছে? ইমরান বলছে 5-এর 2 হবে, আমরা 6 নম্বরে চলে এসেছি ইমরান। তারপর হচ্ছে আনিকুল ইসলাম বলেছে 6-এর 2 হবে। ওকে, আমরা 6-এর 2 পাওয়া শুরু করে দিয়েছি। ফাহমিদা বলছে 6-এর 2 হবে। তারপর হচ্ছে নোভা বলছে আমাদেরকে স্যার আমার নাম তো নিলেন না। নোভা, এই যে তোমার নাম নিলাম, তুমি একটু কমেন্ট করো দ্রুত। তারপর হচ্ছে বেশি বেশি কমেন্ট করো। লিমু বলছে 6-এর 1 হবে। তারপর হচ্ছে আব্দুর রহিম বলছে 6-এর 1 হবে। কারিশমা সুলতানা বলছে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে মেহেজামে বলছে 6-এর 1 হবে। ফাহমিদা বলছে 6-এর 2 হবে। 6-এর 1 দেখতে পাচ্ছি, 6-এর 2ও দেখতে পাচ্ছি, আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। 6-এর 1 2 1 2 1 2। লতা বলছে 6-এর 1 2 হবে। রহিম বলছে 6-এর 1 হবে। মিজানুর রহমান বলছে 6-এর A হবে। নাবিল বলছে 6-এর 2 হবে। নোয়া বলছে 6-এর 1 হবে। মাশাআল্লাহ, তাহলে এটা ভালোই কনফিউশন তাহলে, তাই না? শোনো আমার কথাটা শোনো। নর্মালি অর্থ ব্যবস্থার মধ্যে আমরা যদি অর্থ ব্যবস্থা বলি, বা যদি বলা হয় যে একটা পরিবারের অর্থ ব্যবস্থা, সেক্ষেত্রে একটা পরিবারের অর্থ ব্যবস্থার মধ্যে আয় বুঝে, মানুষের যে আয় হয় একটা পরিবারে, সে আয়টা বুঝে ব্যয়টা আমরা করে থাকি, আয় বুঝে ব্যয় করা হয় নর্মালি। কিন্তু সরকারি অর্থ ব্যবস্থার মধ্যে কি জানো, আয় বুঝে ব্যয় করে না। সরকার আগে ব্যয়গুলো নির্ধারণ করে যে কোন খাতে তারা কত টাকা ব্যয় করবে, এবং সেই ব্যয় অনুযায়ী মূলত তারা আয়গুলো বা ইনকামগুলো করে থাকে। বুঝছো? প্রশ্ন স্যার কেন ব্যক্তির ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে আয় বুঝে ব্যয় করি, দেশের ক্ষেত্রে কেন নয়? কারণ মানুষের ইনকাম লিমিটেড, মানুষের ইনকাম চাইলে বাড়ানো যায় না, তাই আয় বুঝে তারা ব্যয় করে। কিন্তু দেশের যে আয়, একটা দেশের যে আয়, সে আয় কিন্তু লিমিটেড না, চাইলেই কিন্তু সরকার অনেক টাকা ইনকাম করতে পারে। তাই সেখানে আগে ব্যয়টা নির্ধারণ করে কোন জায়গা টাকা ব্যয় করবে, যাতে অতিরিক্ত ব্যয় করলে আবার ইনফ্লেশন হয়। তো ইনফ্লেশনে বেশি হওয়া যাবে না, সেজন্য আগে ব্যয়টা নির্ধারণ হবে। সেই ব্যয় অনুযায়ী কিন্তু দেশের মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়ে কী করবে, সেই আয়টা করবে বা ঋণ নিয়ে করবে। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আয় বুঝে ব্যয় করা হয়, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেম, কিন্তু সরকারের ক্ষেত্রে ব্যয় বুঝে আয় করা হয়। মনে থাকবে? তাহলে আমাদের আসতে হবে কি 1 নাম্বার, অর্থাৎ ব্যয় অনুযায়ী আয় করা হয়ে থাকে। যারা যারা 2 বলছো, 2 গালে 2 থাপ্পড় দিয়ে বলো তৌবা তৌবা, ঠিক আছে? আর কোনোদিন ভুল হবে না। তাহলে আসতে হচ্ছে ব্যয় বুঝে আয় করা হয়, ঠিক আছে? ওকে, এরপর আসো। এরপর বলছে 7 নাম্বার, বলছে সরকারের প্রশাসনিক রাজস্বের উৎস হলো। প্রশাসনিক রাজস্ব উৎস কোনটা বলছে? হ্যাঁ, তো এখানে বহুপদী প্রশ্ন। সো সরকারি প্রশাসনিক রাজস্বের উৎস, এক নম্বর হচ্ছে ফি, জরিমানা, সরকারি ঋণ। কোনটা হবে? প্রশাসনিক রাজস্ব বলছে, প্রশাসনিক রাজস্ব উৎস কোনটা হবে? ফি, জরিমানা, সরকারি ঋণ, কোনটা হবে? আনসার করে দেখি সবাই, দ্রুত করতে হবে। হ্যাঁ, সব বলছে, তাহলে আমি ঠিক বলছি। হ্যাঁ, ঠিক আছে। কারিশমা বলছে স্যার আমার নামটা বলেন না তো। এই যে কারিশমা, তোমার নাম বলেছি তো, আমি আগেও বলেছি। আচ্ছা, যাই হোক, তা আমি তোমরা একটু বেশি বেশি কমেন্ট করবে, তাহলে নাম চোখের সামনে চলে আসবে, বুঝছো? আর সহজ নাম হলে তো আরও ভালো, আরও তাড়াতাড়ি বলতে পারবো। কঠিন নামগুলো পড়তে পারি না, বুঝছো, সময় চলে যায় সেজন্য। তা হচ্ছে নীরা বলছে 6-এর 1 হবে। মাসুদ বলছে 6-এর 1 হবে। মেহেজামিন চৌধুরী বলছে 7-এর 1 হবে। আচ্ছা, আমরা 7-এ চলে আসছি, 7 উত্তর করো। 7-এর আমরা অলরেডি পেয়ে গেছি। মেহেজামিন 7-এর 1 বলছে। আমাদের সাথে রয়েছে কেয়ামনি। ওকে, কেয়ামনি কি অবস্থা, কেমন আছো তুমি? তারপর হচ্ছে আয়েশা সুলতানা বুশরা আছে, 7-এর 4 হবে। তারপর হচ্ছে ফাহমিদা আছে, 7-এর C হবে। নাবিল আহমেদ আছে, 7-এর 1 হবে। লিমু আছে আমাদের সাথে, 7-এর 2 হবে বলছে। ওকে, 7 নিয়ে তাহলে কনফিউশন আছে, বেশ কনফিউশন দেখা যাচ্ছে 7 নিয়ে। নিহা আছে, 7-এর 1 বলছে। তারপর হচ্ছে সঞ্জিদা আক্তার আছে আমাদের সাথে, 7-এর 1 বলছে। আব্দুর রহিম আছে, 7-এর 1 বলছে। নোবা আছে, 7-এর 1। তারপর হচ্ছে পপি খন্দকার আমাদের সাথে রয়েছে। পপি খন্দকার বলছে 7-এর 1 হবে। নোবা 7-এর 1, নোবা 7-এর 1, মাসুদ 7-এর 1। কিয়ামনি বলছে আমার নামটা একটু বলেন স্যার। কিয়ামনি, তোমার নাম বলে দিয়েছি। কি অবস্থা তোমার, কেমন আছো তুমি? তারপর হচ্ছে কথা আমাদের সাথে রয়েছে কেমনি, আমাদের হচ্ছে 2025 ব্যাচের স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখন চবিয়ান। সো কেমনি, তোমাকে স্বাগতম আমাদের ক্লাসে আবার জয়েন করার জন্য। তারপর হচ্ছে নয়ন আমাদের সাথে রয়েছে। ভাই আমার নামটা বলেন না কেন? এই যে নয়ন, তোমার নাম বলে দিলাম। প্রভা আছে, শাউট আউট টু ইউ। নয়ন। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে
প্রভা আছে 7-1 বলছে, তারপর হচ্ছে আনিকুল ইসলাম বলছে 7-1, 7-1 দেখতে পাচ্ছি, 7-3ও দেখতে পাচ্ছি। ফাহিম বলছে 7-3 হবে। আচ্ছা, কেমন বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার দোয়াই আল্লাহর রহমতে। তারপর 7-এর আমরা দেখতে পাচ্ছি অনেক কনফিউশন। হ্যাঁ, তা আমরা রাইট আনসার নিয়ে ফেলি, চলো 7-এর আমরা উত্তর দেখে ফেলি। 7-এর উত্তর হবে 1 ও 2। শোনো, প্রশাসনিক রাজস্ব মানে হচ্ছে প্রশাসনিক কাজ করে যে ইনকামটা পায় সরকার, যেমন ফি পায়, যেমন তোমাদের জন্য তোমাদের পরীক্ষার ফি নেওয়া হয়, রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়, এবার হচ্ছে জরিমানা পায়। হ্যাঁ, যারা অবৈধ কি করবে, সম্পদ থাকবে, অবৈধ কি করবে, তোমার হচ্ছে কেউ জেল জরিমানা করলে তখন হচ্ছে জরিমানা করে, হ্যাঁ, অবৈধ কাজের জন্য বা শাস্তি স্বরূপ, এটা বলতে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে প্রশাসনিক কি কাজ। আর সরকার যেটা ঋণ নেয় সেটা তো প্রশাসনিক কোনো কাজ করে না, জাস্ট দেশের ভিতর বা দেশের বাইরে কোনো মানুষ থেকে ঋণ নিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আনসার হবে কি? আনসার হবে হচ্ছে 1 ও 2। ঠিক আছে, যারা যারা বলছো 3 হবে, হ্যাঁ, যারা যারা বলছো 3 হবে তাদের উত্তর কিন্তু ভুল হয়েছে। কেমন উত্তর হবে কি? 1 ও 3, 1 ও 2 হবে এটার উত্তর। আচ্ছা, এরপর আসো, শোনো, যারা 27 ব্যাচের আছো, কেউ আসো কিনা 27 ব্যাচের, একটু জানাও তো আমাকে। 27 ব্যাচের যারা আছো তারা একটু হাত তুলো তো, একটু দেখি। 27 ব্যাচ যারা আছো একটু হাত তুলো, দেখো, দেখি তো, একটু হাত তুলো তো। 27 ব্যাচের শিক্ষার্থী একটু হাত তুলো তো, দেখি কারা কারা আছো, কারা কারা আছো, আমার সাথে যুক্ত আছো কিনা, কারা কারা। যারা যারা আছো, শোনো, আমাদের 26-এর জন্য 27 ব্যাচের জন্য শুরু হয়েছে 0 to Hero ব্যাচ। মাত্র 4টা ক্লাস হয়েছে, সরি 5টা ক্লাস, 5টা কি 6টা ক্লাস হয়েছে মনে হয়। প্রথম অধ্যায় শেষ হয়েছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, 2টা ক্লাস হয়েছে। শোনো, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই ব্যাচে ভর্তি হও নাই, 27 ব্যাচের আছো, আমি বলবো যে ভুল করিও না। লাইফে কত 1000 টাকা আসবে যাবে, কিন্তু তোমার একটা ইকোনমিক্স কোর্সের জন্য এই একটা কোর্সে যথেষ্ট। মানে 1000 টাকা দিয়ে একটা কোর্স তুমি যদি কিনতে পারো, তোমার ইকোনমিক্সের আর কোনো কিছু থাকবে না, একদম 2 বছরের জন্য তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারবা ইকোনমিক্স নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, 27 যারা আছো সবাই ভর্তি হয়ে যাও, 27 যারা আছো। হ্যাঁ, পবি খন্দকার আছে, তারপর হচ্ছে তাইসির আছে আমাদের সাথে, ওকে, হ্যাঁ আমি আছি, সবাই ভর্তি হয়ে যাবে যারা যারা এখনো ভর্তি হয়নি। আচ্ছা, আমরা 8 নম্বর কোশ্চেনে চলে আসি। বলছে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার ঋণ গ্রহণ করে। বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার ঋণ গ্রহণ করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো কি জন্য? বলছে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার ঋণ গ্রহণ করে। এখানে বলছে প্রাইস বন্ড বিক্রি করে, সঞ্চয়পত্র বিক্রি করে, ট্রেজারি বিল বিক্রি করে। কোনটা হবে রাইট অ্যান্সার? বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার ঋণ গ্রহণ করে কিসের মাধ্যমে বা কিভাবে করে থাকে? হ্যাঁ, কারিশমা, তারপর হচ্ছে তাইসির, সবাই ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, 27 ব্যাচ, ইকোনমিক্স ব্যাচ সবাই ভর্তি হয়ে যাবে। তারপর হচ্ছে পপি খন্দকার বলছে স্যার আমার নামটা ভুল বলছেন। আচ্ছা, তোমার নাম কি হবে? সরি, পম্পি। এত কঠিন নাম কেমন পড়বো বাবা? আচ্ছা, পম্পি খন্দকার, ঠিক আছে, খন্দকার তো, ঠিক আছে পম্পি খন্দকার। আচ্ছা, তা বলছে আচ্ছা, অনেক দ্রুত নাম পড়তেছি তো সেজন্য হয়তো ভুলে যাচ্ছে আর কি। ফাহমিদা আছে 8-এর বি বলছে। তা বলছে তামান্না আছে আমাদের সাথে, 27 ব্যাচে ভর্তি হতে পারো, আমি 26 ব্যাচে ভর্তি হয়েছি, অনেক ভালো পড়াই স্যার, থ্যাংক ইউ বৃষ্টি, তামান্না বৃষ্টি। তা বলছে আব্দুর রহিম আছে আমাদের সাথে, 8-এর 4 হবে, ওকে, আব্দুর রহিম 8-এর 4 হবে। মেহেজাবি বলছে 8-এর 4 হবে, অক্ষর জ্ঞান বলছে 8-এর 4 হবে, আনিকা বলছে 8-এর বি হবে, ওকে, আমরা বি দেখতে পাচ্ছি, 4ও দেখতে পাচ্ছি। নিহা বলছে 4 হবে, সঞ্জিদা বলছে 8-এর 1 হবে, নোভা বলছে 8-এর 4 হবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারিশমা বলছে প্রতিদিন কয়টায় ক্লাস হয়? 9টায়। এখন তোমাদের 10টায় ক্লাস হবে, প্রতিদিন 10টায় হবে, প্রতিদিন না, তোমাদের একদিন পর একদিন, রবি মঙ্গল বৃহস্পতিবার হবে তোমাদের ক্লাস। আজকে ক্লাস হচ্ছে তো আবার তোমাদের বৃহস্পতিবার ক্লাস হবে, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 এবং 2 এর উপর, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে এবং বড় ক্লাস হবে, সবাই জয়েন করবা। ঠিক আছে, রোকসানা আমাদের সাথে রয়েছে, 8-এর 4 হবে, তাইসির বলছে 8-এর 2 হবে, ওকে, তাহলে কনফিউশন আছে দেখা যাচ্ছে। শোনো, বলছে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার যে ঋণ গ্রহণ করে থাকে তাকে আমরা কি ঋণ বলে থাকি? উত্তর হবে, হ্যাঁ, উত্তর হবে হচ্ছে, কই গেল, ওকে, এখানে, হ্যাঁ, উত্তর হবে 1, 2, 3। হ্যাঁ, যারা যারা 1, 2, 3 বলছো, শোনো, প্রাইস বন্ড বিক্রি করে মূলত সরকার কি বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার এই ধরনের ঋণ নিয়ে থাকে, প্রাইস বন্ড বিক্রি করে, তারপর হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি করে, ট্রেজারি বিল বিক্রি করে। উত্তর হবে 1, 2, 3, তিনটাই হবে, 1, 2, 3 তিনটাই হবে। হ্যাঁ, ইমরান বলছে 8-এর 2 হবে না, 8-এর হচ্ছে, 8-এর আমরা বলবো 4। ঠিক আছে, অনেকে ভুল করছো, অনেকে, সবাই একটু করে নিবা, মানে ঠিক করে নিবা, কারেকশন করে নিবা। এরপর চলে আসে আমরা এটা দেখি। বলছে যে সরকারের ঋণ গ্রহণের কারণ, মানে সরকার কেন ঋণ গ্রহণ করে? আমাদের যে সরকার ঋণ গ্রহণ করে কেন? 1, মুদ্রাস্ফীতি হ্রাস করার জন্য, মুদ্রাস্ফীতি কমানোর জন্য ঋণ করে, হতে পারে। তারপর হচ্ছে ঘাটতি বাজেট অর্থায়নের জন্য,
তাও হইতে পারে, মানে মনে করি মানুষের কাছ থেকে ইনকাম কম করে ঋণ ঘাটতি বাজেট করে, ঘাটতি বাজেট মানে হচ্ছে ঋণ নিয়ে দেওয়ার জন্য, উৎপাদন বৃদ্ধির জন্য করে থাকে, ওটা হবে রাইট আনসার। একটু আনসার করে দেখি সবাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে নয়ন ভাইয়া, আপনার দোয়ায় অনেক প্রয়োজন সবগুলাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার দোয়ায় এখন পর্যন্ত সবগুলোই হয়েছে, ওকে ফাইন নয়ন। তারপর হচ্ছে মেহেজাই বলছে 9-4 হবে। ওকে আমরা কি 10, হ্যাঁ 9 চলে এসেছি 9। আব্দুর রহিম বলছে 9-4 হবে, মেহেজাবি 9-4 হবে, আব্দুর রহিম 9-4 হবে, সোহাগ বলছে 9-4 হবে, মাসুদ বলছে 9-3 হবে, লতা বলছে আমাদেরকে 9-1 হবে, সোহাগ বলছে 9-4 হবে, তারপর হচ্ছে পম্পি বলছে আমাদেরকে 9 হচ্ছে 4 হবে, তারপর হচ্ছে রিদওয়ান হোসেন আমাদের সাথে 9-4 বলছে, নোভা বলছে 9-3 হবে, ফাইম বলছে 10 নম্বর তো বলেই নাই 9-4। আচ্ছা, তারপর হচ্ছে সঞ্জিদা বলছে 9-4 হবে, শাহরিয়া তাসফির বলছে আমাদেরকে শাহরিয়া তাসফির বলছে আমাদেরকে 4 হবে, অক্ষর জ্ঞান বলছে 9-4 হবে, ফাহমিদা 9-4 হবে, ওকে প্রভা বলছে 9-4 হবে, নিহা আছে 9-4 বলছে, মনির আছে আমাদের সাথে, আচ্ছা 9-D হবে, ওকে ফাহিম বলছে 9D, লাকি আছে 9-1, 2 ও 3 বলছে, আচ্ছা তাইসির বলছে আমাদেরকে 9-2, নাবিল 9-3, তারপর হচ্ছে আনিকুল বলছে আমাদেরকে 9-4 হবে, ওকে তারপর হচ্ছে কারিশমা বলছে 9-4, ওকে নীরব বলছে 9-4 হবে। শোনো আনসার হচ্ছে দেখো বলছে সরকার ঋণ গ্রহণ করে থাকে কি কারণে, 9-4 ঠিক আছে, মুদ্রাস্ফীতি হ্রাস পায়, কারণ হচ্ছে সরকার যখন ঋণ নেয়, মানে সরকার যদি মানুষের কাছ থেকে ট্যাক্স নিত তাহলে জিনিসের দাম বাড়িয়ে যেত, বুঝছো, আর সেজন্য ঋণ নিয়ে থাকে মূলত। হ্যাঁ, তারপর হচ্ছে ঘাটতি বাজেট প্রণয়ন, এটার জন্য করে, মনে করো বাজেট করছে 100 টাকা খরচ করবে, কিন্তু মানুষের কাছ থেকে নিবে 70 টাকা, বাকি 30 টাকা তারা কি করে ঋণ নিয়ে থাকে, বুঝছো। তাহলে আনসার হবে কি, আনসার হচ্ছে এটা হবে উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, উৎপাদন বৃদ্ধি পায় মূলত যদি এই জিনিসপত্রের মোটামুটি কি বলা যায় যে ঋণ নিয়ে করে, তাহলে দেখা যায় যে ইনফ্লেশন কন্ট্রোলে থাকে বা অতিরিক্ত না হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে তোমার উৎপাদনও বৃদ্ধি পেতে পারে। তাহলে আনসার হবে কি, আনসার হচ্ছে 4 নম্বর হবে। প্রাইস বন্ড কি, প্রাইস বন্ড মানে হচ্ছে এক ধরনের কি বলবো যে সরকার মুদ্রাস্ফীতি কন্ট্রোলের জন্য, হ্যাঁ অথবা ঋণ নেওয়ার জন্য সরকার যখন টাকা প্রয়োজন হয় তখন কিছু দলিলের মাধ্যমে বা কিছু প্রাইস বন্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা নেয়। ওই প্রাইস বন্ডটা তোমার কাছে থাকলে এটা এক ধরনের বিনিয়োগ স্বরূপ, মানুষ এগুলো বিনিয়োগ করে এগুলোতে, হ্যাঁ এগুলো কিনে রাখে আর কি। কিনে রাখলে সুবিধা হচ্ছে একটা নির্দিষ্ট হারে কী পাওয়া যায়, লভ্যাংশ পাওয়া যায়। এর পাশাপাশি এটা ড্র হয় অনেক সময়, ড্র হলে তখন তুমি একসাথে অনেক টাকা পেতে পারো, সেজন্য করে। আচ্ছা চলো আমরা এই প্রশ্নটা পড়ি। বলছে ইয়াসমিন একটি বুটিক হাউস থেকে 3 পিস ক্রয় করে দাম পরিশোধের সময় লক্ষ্য করেন যে বাজারে গায়ের দামের মানে জামার গায়ে যে দাম লেখা আছে তার উপর নির্দিষ্ট হারে তাকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। বলছে ইয়াসমিন যে অতিরিক্ত টাকা দেন তা কোন ধরনের কর। বলছে ইয়াসমিন যে অতিরিক্ত টাকা দেন সেটা কোন ধরনের কর। 1 প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, আবগারি শুল্ক, আমদানি শুল্ক। কোনটা হবে? এটা সবাই পারার কথা, গোল খাইলে হবে না, এগুলো সহজ, এই মাঠে গোল খাইলে হবে, এগুলো সহজ আনসার। হ্যাঁ দ্রুত আনসার করো। মাইশা আমাদের সাথে রয়েছে। স্যার 26-এর এক্সাম ব্যাচের টাইমটা একটু বলেন। 26-এর অফলাইন এক্সাম ব্যাচ আমাদের 3টা শিফট হয়, রোজার সময় এখন 3টা শিফট হচ্ছে, 10টা থেকে 11:30, 12টা থেকে 1:30 থেকে 3টা পর্যন্ত। হ্যাঁ 3টা শিফটে হচ্ছে। তারপর হচ্ছে লিমা আমাদের সাথে রয়েছে, 10-2 বলছে, আব্দুর রহিম 10-2 বলছে, ওকে মেহেজামিন 10-2 বলছে, সোহাগ আহমেদ 10-2 বলছে, ওকে। তারপর হচ্ছে ফাহমিদা 10-2 বলছে, সোহাগ 10-2 বলছে, রিদওয়ান বলছে 10-2 হবে, আনিকুল বলছে 10-2 হবে, সাবরিনা বলছে পরোক্ষ কর হবে, ওকে। মনির বলছে ডি হবে, মানে 10-এর ডি মানে 4 নম্বর হবে। এটা কি আমদানি শুল্ক হবে? এটা কোনো কথা বললা? শাহরিয়া সরি কে বলছে এটা? মনির, একটু ঠিক করতে হবে কেমন। তারপর হচ্ছে তাইসির বলছে 10-এর 2 হবে। হ্যাঁ আমদানি শুল্ক কেমন হয়? এটা বলতে নির্দিষ্ট দ্রব্যের উপর একটা এক্সট্রা চার্জ দিচ্ছে, সেটা কোন চার্জ? এটা প্রত্যক্ষ কর তো অবশ্যই নয়। হ্যাঁ আনসার হচ্ছে পরোক্ষ কর আনসার হইতে পারে। তারপর হচ্ছে আবগারি শুল্ক, আবগারি শুল্ক হচ্ছে দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্য সেবার উপর দিতে হয়, এটা হবে না। আমদানি শুল্ক হচ্ছে দ্রব্য আমদানির জন্য যে শুল্ক দিতে হয় সেটা। উত্তর হচ্ছে পরোক্ষ কর, এটা রাইট আনসার। ঠিক আছে, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আর কি সেটা। ওকে কারিশমা বলছে 10-এর 2 হবে। হ্যাঁ আশা করি সবাই পেরেছে, এটা খুবই সহজ ছিল, পরোক্ষ কর হবে। এরপর আসো 11 নম্বর। বলছে সরকারি আয়ের উৎস প্রধানত কত প্রকার। বলছে সরকারি ইনকামের উৎস, আয়ের উৎস প্রধানত কত প্রকার। হ্যাঁ বলছে 2, 3, 4, 5, কোনটা আনসার করো, দ্রুত বলবা। সরকারি আয়ের উৎস প্রধানত কত প্রকার। আর যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে একটু ক্লাসে শেয়ার করে দিও। হ্যাঁ
সবাই একটু ক্লাস শেয়ার করে দিও, 100 জন তো হওয়া দরকার এই ক্লাসে। সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা, সবাই একটু ক্লাস শেয়ার করে দিবা। আর শোনো, যারা যারা এখন আমাদের ইজিনিউজ বইটা সংগ্রহ করে নেই, নতুন এডিশন চলে আসছে ইজিনিউজ বইয়ের, যারা বই এখনো সংগ্রহ করে নেই, বই সংগ্রহ করতে পারো পড়ালেখা পেজে মেসেজ দিয়ে। বইয়ের প্রাইস হচ্ছে 450 টাকা। হ্যাঁ, ইজিনিউজ বইয়ের 3rd এডিশন। কোনো গাইড বই, কনসেপ্ট বই বা কোনো মূল বই কিছুই পড়তে হবে না, টেস্ট পেপার পড়তে হবে না, এখানে সব দেওয়া আছে। কনসেপ্ট দেওয়া আছে, জ্ঞানমূলক প্রশ্নের প্রশ্ন উত্তর দেওয়া আছে, এমসিকিউর উত্তর দেওয়া আছে, হিউজ পরিমাণে সিকিউর উত্তর দেওয়া আছে, 17টা 18টার মধ্যে সিকিউর উত্তর দেওয়া আছে একটা প্রশ্নের মধ্যে, একটা অধ্যায়ের মধ্যে। তাহলে এর বাইরে তোমার কিছু পড়তে হবে না। এই বইটা পড়তে পারলে তোমার জন্য ইকোনমিক্স ফার্স্ট আমরা একদম কমপ্লিট। ফার্স্ট আমরা একসাথে তোমরা পেয়ে যাবে এই বই। 11 উত্তর আমরা পাচ্ছি, 11 উত্তর আমরা অনেক পেয়ে গেছি অলরেডি। 11 উত্তর আমরা দিতে পারছি 11 বি হবে, 11 1 হবে। সোহাগ বলছে 11 হবে। তারপর হচ্ছে রাজা বলছে 11 2 হবে। সুমাইয়া আক্তার বলছে 1 হবে। তারপর হচ্ছে মেহেজাবিন চৌধুরী বলছে 11 1 হবে। মণি বলছে 11 1 হবে। অক্ষর জ্ঞান বলছে 11 1 হবে। রোকসানা বলছে 11 1 হবে। নীরব বলছে 11 3 হবে। লতা বলছে আমাদেরকে 11 2 হবে। তারপর হচ্ছে শাহরিয়াত তাসফির বলছে আমাদেরকে 11 2 হবে। তারপর নয়ন বলছে ভাই পরোক্ষ কর কেন হলো? পরোক্ষ কর অবশ্যই হবে, কারণ ট্যাক্স ভ্যাট, এটা ভ্যাট দিচ্ছে আর কি, মূলত পণ্যের উপর যেটা দিচ্ছে সেটা ভ্যাট দিছে, সে এক্সট্রা টাকা দিচ্ছে না, সেটাকে ভ্যালুয়েটেড ট্যাক্স বলে। এই ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। তাইসে বলছে 11 2 হবে। সাবরিনা বলছে 11 2 হবে। ওকে, 11 1 দেখতে পাচ্ছি, 11 1 2 দেখতে পাচ্ছি। ওমা 11 তো অনেক প্রকার দেখতে পাচ্ছি। শোনো, উত্তর হচ্ছে সরকারি আয়ের উৎস প্রধানত দুইটি, একটাকে আমরা বলি কর রাজস্ব, আরটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। আবার বলছি, কর রাজস্ব, আরটা হচ্ছে কি কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব মূলত দুই ধরনের হয়, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। আর কর বহির্ভূত রাজস্ব অনেক ধরনের হয়, যেমন ধর ফি, তারপর হচ্ছে সরকারি ব্যবসা বাণিজ্য থেকে, তারপর হচ্ছে তোমার নোট ছাপানো, মানে অন্যান্য জায়গা থেকে পায়। ওকে, তারপর সরকার ঋণ থেকে পায়, সরকার নিতে পারে। তাহলে সরকারের আয়ের উৎস হবে প্রধানত দুটি, কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। আনসার হবে 2। ঠিক আছে, আনসার কত হবে? 2 হবে। তাহলে এটা উত্তর হবে 2। এরপর আসো, বলছে কর বহির্ভূত রাজস্ব কোনটি? কর বহির্ভূত রাজস্ব কোনটি? আনসার করে এবার। কর বহির্ভূত রাজস্ব আমদানি শুল্ক, ভ্যাট, রপ্তানি শুল্ক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আয়, বাণিজ্যিক আয়। বলছে কর বহির্ভূত মানে কর ছাড়া রাজস্ব কোনটা? একটু আগে বলছি না, মানে সরকার আয় উৎস দুইটা, কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব কোনটা সেটা বলতে হবে। আমরা 12 নম্বর চলে এসেছি, সবাই আনসার করো। 12 নম্বর প্রভা আছে আমাদের সাথে। ওকে, আমরা 12 নম্বর বুঝি, সবাই একটু 12 নম্বর করি, সবাই একটু 12 নম্বর সবাই একটু করো। শাওন বলছে কর রাজস্ব বলতে কি বোঝায়? কর রাজস্ব মানে হচ্ছে যেটা সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করতে হয়, যেটার বিপরীতে তুমি সরকার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করতে পারবে না। হ্যাঁ, এবং সেটা তোমাকে দিতেই হবে, এটাকে বলা হয় কর রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব মানে হচ্ছে যেখান থেকে তোমাকে বাধ্যতামূলক দিতে হবে না, তবে তুমি কোনো একটা মনে করো, যেমন ধর ফি, তুমি কোনো একটা সার্ভিস নিতে চাইলে তোমাকে ফি দিতে হবে, এটা বাধ্যতামূলক না সবার জন্য, তবে তুমি সার্ভিসটা নিতে গেলে তোমাকে দিতে হবে, এটা বলা হয় ফি। তারপর সরকার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, সেক্ষেত্রে সরকার ইনকাম হয়, সেগুলো হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। যেমন সরকার টাকা ছাপায়, সেক্ষেত্রে সরকার কিন্তু ইনকাম হয়। তাহলে 12 উত্তর আমরা দিতে পাচ্ছি, 12 উত্তর আমরা 1 দেখতে পাচ্ছি, 12 উত্তর হচ্ছে 4 দিতে পাচ্ছি। লতা বলছে 12 4 হবে। তারপর হচ্ছে আব্দুর রহিম বলছে 12 4 হবে। তারপর হচ্ছে হ্যাঁ, ইয়াসমিন বলছে আমাদের 12 4 হবে। নোয়া বলছে 12 2 হবে। অক্ষর বলছে 12 4 হবে। মনি বলছে 12 2 হবে 4 হবে। ফাহিম বলছে 12 1 হবে। তারপর জিম বলছে আমাদেরকে মুনতাসির আমাদেরকে বলছে 12 4 হবে। তারপর শাওন বলছে আমাদেরকে 12 1 হবে। ওকে, তারপর হচ্ছে তাইসে বলছে মনে হচ্ছে 12 4। আচ্ছা, তারপর হচ্ছে রিদন হোসেন বলছে 12 4, আব্দুর রহিম 12 4। ওকে, 4 4 বেশি দেখতে পাচ্ছি আমরা, 4 দিতে পাচ্ছি। আরও অন্য নাম্বার মানে নামও আছে, অন্য আনসার আমরা দিতে পাচ্ছি। ওকে, সিকিউ কবে শুরু করবেন? ইনশাআল্লাহ শুরু করবো। তোমরা একটু ক্লাসে শেয়ার মেনশন করলে তখন ভালো লাগে ক্লাস করতে, এবং আমি একটা ক্লাস না, তোমাদেরকে যত ক্লাস চাও তত ক্লাস দিব। যদি তোমরা ক্লাসগুলো শেয়ার মেনশন করো তাহলে আমার ভালো লাগবে। একটা ক্লাস যদি 100-200 স্টুডেন্ট থাকে, 200-300 স্টুডেন্ট থাকে, তখন আরও ভালো লাগবে, তখন দেখা যাবে আমি আরও ক্লাস দিব তোমাদেরকে। তো এটার জন্য তোমাদেরকে আমার সাথে কোঅপারেট করতে হবে। তোমাদেরকে ক্লাসটা শুরু করলে একটু শেয়ার করে দিবা, নিজের ওয়ালে শেয়ার করে দিবা, বন্ধুবান্ধব থাকলে তাদের একটু শেয়ার মেনশন করে দিবা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য আমি ক্লাস দিব ইনশাল্লাহ। তোমরা যত চাইবে তত ক্লাস দিব, কোনো সমস্যা নেই। জাস্ট আমাকে তোমাদের সহযোগিতা করতে হবে, এইটুক শেয়ার মেনশন করবা বেশি বেশি। আচ্ছা, তাহলে আসতে হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। শোনো, আমদানি শুল্ক, ভ্যাট, রপ্তানি শুল্ক, এগুলো সবগুলো হচ্ছে কর রাজস্ব এগুলোকে বলা হয়, বুঝছো? আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আয় বা বাণিজ্যিক আয়, মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সরকারের, যেমন ধর বাংলাদেশ রেল, হ্যাঁ, বাংলাদেশ এর বিদ্যুৎ আছে, গ্যাস আছে, বিমান আছে বাংলাদেশ, সেগুলো হচ্ছে কর না, সেগুলো কর বহির্ভূত রাজস্ব। সেগুলো কি? কর বহির্ভূত রাজস্ব, সরকারের ইনকাম, ঠিক আছে?
সিকিউ ক্লাস এমসিকিউ ক্লাস শেষ করার পর সিকিউ শুরু করবো, এমসিকিউ ক্লাস আগে শেষ করি তারপর সিকিউ শুরু করবো, কেমন? আচ্ছা, এমসিকিউ ক্লাস আরও 4টা আছে, ফার্স্ট পার্টের 4টা ক্লাস নিব। অধ্যায় 1-2 হচ্ছে আগামী পরশুদিন আমরা বৃহস্পতিবার নিব রাত 10টায়। বুঝতে 13 নম্বর, সরকারি ঋণের বৈদেশিক উৎস কোনটি? সরকারি ঋণের বৈদেশিক উৎস বলছে, হ্যাঁ। তাহলে গ্রামীণ ব্যাংক, সোনালী ব্যাংক এগুলো কিন্তু অভ্যন্তরীণ, বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ, বিশ্ব ব্যাংক বা আইএমএফ মানে ইন্টারন্যাশনাল কি বলা হয় যে ইন্টারন্যাশনাল মনিটারি নাকি মানি ফান্ড, ঠিক আছে। আইএমএফ এর পুনরূপটা দেখি, দাঁড়াও। হ্যাঁ, মনিটারি ফান্ড, ঠিক আছে, মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, তাহলে আনসার হবে কোনটা হবে? আমি তো উত্তর বলে ফেলেছি অলরেডি, উত্তর হবে এটা 4 নম্বরটা, হ্যাঁ, বিশ্ব ব্যাংক এটা হবে। তাহলে 4 নম্বর গেল। 13 14 নম্বর চলে আসি, আমরা 14 নম্বরটা পড়ি। 14 নম্বর বুঝতে যে কোন খাতে বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ ব্যয় বহন করতে হয়, কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় বহন করে বাংলাদেশ? একটু লিখো তো সবাই, কমেন্ট বক্সে লিখবা দ্রুত। মাইশা সে স্যার এক্সাম ব্যাচের ফি কত? এক্সাম ব্যাচের আমাদের ফি হচ্ছে 7,000 টাকা, একসাথে পরিশোধ করলে 5,000 টাকা আমাদের বর্তমান এক্সাম ব্যাচে। সো তুমি অফলাইনে এসে যোগাযোগ করো আমাদের অফিসে, এই আর কি। যদি কোনো প্রবলেম থাকে, এক্সট্রা কোনো প্রবলেম থাকে সেটা বললে হবে অফিসে, হ্যাঁ, আশা করি ডিসকাউন্ট করে দেবে। সোমাই আক্তার আসতে 13-4 বলছে, তারপর হচ্ছে নিকিতা, সরি এটার নাম কি লিখছে, নাম বলতে বলতেছি না আমি। আহমেদ সোহাগাত সাহেব বলছে 14-1 হবে, কিন্তু বাস্তবে তা হয় না। 14-1 হবে বলতেছে, আচ্ছা। তা বলছে আনিকুল ইসলাম বলছে আমাদেরকে 14-1 হবে। তারপর হচ্ছে আইএমএফ বলতে কি বোঝায়? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছি। তা বলছে ওকে সাহা বলছে আমাদেরকে 14-1 হবে। মেহেজামিন বলছে আমাদেরকে 14-1 হবে। জিম বলছে 14-1 হবে। সোহাগ বলছে আমাদেরকে 14-1 হবে। প্রভা বলছে 14-1 হবে। আব্দুর রহিম বলছে 14-2 হবে। ওকে, তা বলছে কারিশমা আমাদের সাথে রয়েছে। ওকে, তারপর হচ্ছে আমরা উত্তর হচ্ছে অনেকে দেখো, অনেকে বলছে এখানে উত্তর 2 হবে, উত্তর 1 হবে। আনসার হচ্ছে কোন খাতে সরকার সর্বোচ্চ ব্যয় করে? উত্তর হবে শিক্ষা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে। কৃষি খাতে বেশি ব্যয় করে না, স্বাস্থ্য খাতে করে না, পরিবহন খাতে করে না, করে কোনটাই? শিক্ষা এবং প্রযুক্তি খাতে, ঠিক আছে। আনসার হবে 1 হবে। 14 আনসার হবে কত? 1। যারা যারা 1 বছর তাদের আনসার ঠিক আছে, উত্তর হবে 1, শিক্ষা ও প্রযুক্তি খাতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো, শোনো, যারা যারা আমাদের 26-এর শিক্ষার্থী আছো, এখানে তো মনে হয় সবাই মানে তোমার 50% উপরে 26 বা 80% 26-এর শিক্ষার্থী, তাই না? তোমরা কি সবাই 26-এর শিক্ষার্থী? যারা 26-এর আছো তোমরা ভর্তি হতে পারো আমাদের এই ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচে, যেখানে তোমরা ইকোনমিক্সের A to Z সব কভার করতে পারবা। এই ব্যাচ রানিং ব্যাচ, আমাদের প্রথম পত্রের 7ম অধ্যায় 8ম অধ্যায় পর্যন্ত পড়ানো হয়েছে। যে ক্লাসগুলো হয়ে গেছে সবগুলো সুন্দর করে সাজানো আছে আমাদের ওয়েবসাইটে, সেই ক্লাসগুলো পেয়ে যাবা, এক্সাম দিতে পারবা। পাশাপাশি ফার্স্ট পেপারের বাকি অধ্যায়গুলো এবং সেকেন্ড পেপার পুরোটাই তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবা। এই ব্যাচে 990 টাকায় ভর্তি চলছে। সো যাদের যাদের প্রবলেম আসছে ইকোনমিক্স নিয়ে, তোমরা একদম নির্দ্বিধায়, কোনো ধরনের সন্দেহ রাখার দরকার নেই। তুমি মানে একটা ক্লাস করলে বুঝতে পারবে আমাদের যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন, কীভাবে আমরা পড়াই। সো নির্দ্বিধায় ভর্তি হতে পারো। আমাদের কোর্স ফি হচ্ছে 999 টাকা, হ্যাঁ, 999 টাকায় তোমার ইকোনমিক্সের সব ঝামেলা শেষ। আচ্ছা, আমরা 15 নাম্বারটা দেখি। বলছে কোনটি প্রত্যক্ষকর? আমি বলে দিছি, কিন্তু প্রত্যক্ষকর কি পরোক্ষকর কি আমি বলে দিছি। সো আনসার করো কোনটি প্রত্যক্ষকর, আনসার করতে হবে। হ্যাঁ, 15 নাম্বার আনসার করো কোনটি প্রত্যক্ষকর, আনসার করতে হবে। বৃষ্টি বলছে, তেমন বৃষ্টি বলছে হ্যাঁ আমি 26 ব্যাচ। ওকে, লতা বলছে 26 ব্যাচ, সবাই তো 26 ব্যাচ দেখা যাচ্ছে। মাসুদ বলছে 26 ব্যাচ, অয়ন বলছে 26 ব্যাচ, অক্ষর জ্ঞান বলছে 26 ব্যাচ। হ্যাঁ, সবাই ভর্তি হয়ে যাবে, হ্যাঁ, একযোগে ভর্তি হয়ে যাও সবাই এই ব্যাচে যাদের ইকোনমিক্সের প্রবলেম আছে। তারপর হচ্ছে সানজিদ আক্তার বলছে কত 1000 টাকা আসবে যাবে, হ্যাঁ, একবার রেজাল্ট পরিবর্তন করতে পারলে তোমার লাইফের এসএনএস একটা। তারপর হচ্ছে সানজিদ আক্তার বলছে 26। ওকে, মেহজামিন বলছে 15-4 হবে। আমরা 15 নাম্বার আশা করে ফেলি, 15-4 দেখতে পাচ্ছি। লতা বলছে 15-2 হবে। মেহজামিন বলছে 15-4 হবে। এরপর হচ্ছে আর কি আছে? শিলা আছে ইকোনমিক্সে ব্যাচ স্যার, থ্যাংক ইউ শিলা রহমান। তারপর হচ্ছে মাসুদ আছে, ওকে, সেম বলছে। মেহজামিন বলছে 15-4 হবে। আনিকা বলছে, সরি আলিকা আমাদেরকে বলছে 15-1 হবে। লিমু বলছে 15-4 হবে। সুমাইয়া বলছে 15-4 হবে। আনিকুল ইসলাম বলছে স্যার বাংলা ইংরেজি আইসিটির জন্য কোনো ব্যাচ কোর্স আছে? হ্যাঁ, বাংলা ইংরেজি আইসিটি এবং হচ্ছে তুমি সব বিষয় পেয়ে যাবা আমাদের FRB ব্যাচে, ফাইনাল রিভিশন ব্যাচে 26-এর জন্য। আর 27-এর জন্য হলে অ্যাডভান্স ব্যাচ, প্রথম পত্র পেয়ে যাবে অ্যাডভান্স ব্যাচে। আর FRB ব্যাচে সব ফার্স্ট ফার্স্ট আমরা 2টা পেয়ে যাবা, বুঝছো? FRB ব্যাচে বলছে কোনটি প্রথমকর বলছে,
উত্তর হচ্ছে বিক্রয় কর, প্রমোদ কর, এগুলো হচ্ছে পরোক্ষ কর। মূল্য সঞ্চালন কর, এটাও পরোক্ষ কর। আবগারি শুল্ক, বিক্রয় কর, এটাও পরোক্ষ কর। আয় কর, সম্পত্তি কর, সম্পদ কর, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। যার উপর ধরা হবে, যার ইনকাম একটা লিমিটের উপরে থাকবে, ট্যাক্সেবল ইনকাম, তাকে দিতে হবে। আয় কর, সম্পত্তি কর, সম্পদ কর, এগুলো সবগুলো হচ্ছে প্রত্যক্ষ করের মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে আনসার হবে কোনটা? আনসার হচ্ছে 4 নাম্বারটা হবে। চলে আসি আমরা 16 নাম্বার কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেন বলছে, রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য কোন কর ধার্য করা হয়? আমি কিন্তু বলে দিচ্ছি ক্লাসের শুরুতেই যে ক্ষতিকর যে দ্রব্যগুলো থাকে বা নেশাজাতীয় যে দ্রব্যগুলো, সেটার জন্য যে ট্যাক্স দিতে হয় সরকারকে, সেটা কোন কর? আমি কিন্তু উত্তর বলে দিয়েছি, এবার আনসার করে এটা। আহমেদ শখ বলছে, স্যার আপনার মতো শিক্ষক প্রতিটি কলেজে থাকলে অর্থনীতিতে সবাই এ প্লাস পাইতো। এটা তো আমিও চাই যে প্রতিটা শিক্ষার্থীর কাছে পৌঁছানোর জন্য পুরো বাংলাদেশে, তাই তো অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছি, যাতে বাংলাদেশের সবাই আমার কাছ থেকে পড়তে পারে। হ্যাঁ, তো এটার জন্য তোমাদের সহযোগিতা করতে হবে, তোমাদের সবাইকে কী করতে হবে? ক্লাসে শেয়ার মেনশন করতে হবে, বন্ধুদের জানাতে হবে, তখনই এটা আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব। সব কলেজে তো পড়ানো আমার দ্বারা সম্ভব না, কিন্তু অনলাইনে আমি সবাইকে পড়াতে পারবো একসাথে, এক ক্লাসের মধ্যে। তারপর হচ্ছে আফরান আমাদের সাথে রয়েছে, ক্লাসটা 25 ব্যাচের জন্য। 25 ব্যাচে যারা আমাদের রেজাল্ট খারাপ করেছো তোমরা করতে পারবে, কোনো সমস্যা নাই। 25, 26 সবাই করতে পারবে, 25, 26 সাথে সবার জন্য এগুলো। উত্তর হচ্ছে 16 নম্বর উত্তর হবে আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। আর উত্তর হচ্ছে দেখো, দেশের মানে যে পণ্যগুলোতে এক্সট্রা চার্জ ধরে সেটাকে আমরা বলি সম্পূরক শুল্ক। আমি কিন্তু বলে দিয়েছিলাম উত্তর, তোমরা ভুল করতেছো এখনো, এই যে অনেকে ভুল করতেছো, অনেকে বলতে করতেছ। শোনো, ক্ষতিকর যে দ্রব্যগুলো থাকে সেগুলোর জন্য মূলত সম্পূরক শুল্ক আরোপ করা হয়। আর আবগারি শুল্ক হচ্ছে দেশের অভ্যন্তরে পণ্য উৎপাদন হলে তার জন্য যে শুল্ক দেওয়া হয় সেটা। আর আমদানি শুল্ক হচ্ছে দ্রব্য আমদানির জন্য যে শুল্ক দেওয়া হয় সেটা। রপ্তানি শুল্ক হচ্ছে দ্রব্য রপ্তানির জন্য যে শুল্ক দেওয়া হয় সেটা। একটু মনে রাখতে পারলে হবে। তারপর সে 17 নম্বর বলছে, সরকারি ঋণের উদ্দেশ্য কি? মানে সরকার যে ঋণ নেয় কেন নেয়? হ্যাঁ, 1 নম্বর অপশন বলছে কর হার কমানোর জন্য, 2 নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য, 3 অবকাঠামো নির্মাণের জন্য। কোনটা হবে? যে সরকার ঋণের উদ্দেশ্য কি, সরকার আসলে কেন ঋণ নিয়ে থাকে? উত্তর করে দেখি সবাই। সরকার ঋণের উদ্দেশ্য কি হবে? সরকার ঋণের উদ্দেশ্য কি? 17 নম্বর আমরা 17 উত্তর দিতে পারছি, 3 বলছে আমাদেরকে লিমু বলছে 3 হবে, অর্থাৎ 1, 2 ও 3 বলছে নতুন কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো নির্মাণের জন্য সরকার ঋণ নিয়ে থাকে, এটা বলছে। আচ্ছা, আহমেদ শাহ বলছে 17 3 হবে, সাবরিনা বলছে 17 3 হবে, কথা বলছে লতা বলছে 17 3 হবে, সঞ্জিদা আক্তার বলছে 17 3 হবে, মাসুদ আমাদেরকে রয়েছে 17 3 হবে, আহমেদ শাহ বলছে 17 3, সবাই দেখি 17 3 বলে, রায়হান বলছে 17 2 হবে, আব্দুর রহিম বলছে আমাদেরকে 17 4 হবে, আনিকুল আমাদেরকে বলছে 17 3 হবে, তারপর নয়ন বলছে 17 3 হবে, 17 3 এত পছন্দ সবার। আচ্ছা, তাহলে আমরা দেখি তো উত্তর হয় কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, উত্তর দেখে তোমরা কোথায় কি দেখে বলতেছো উত্তর? এত ভালো কেন পারতেছো? সবাই দেখি পারে, মানে সবার কোনো কনফিউশনই নাই, সবাই পারতেছে, মাশাআল্লাহ। বলছে সরকারি উদ্দেশ্য কি? 1 নম্বর কর হার কমানো। আচ্ছা, করের হার কি কমে সরকার ঋণ নিলে? করের হার তো কমার কোনো কথা না, ঠিক আছে। 2 নম্বর নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। হ্যাঁ, তা বলছে অবকাঠামো নির্মাণ করার জন্য সরকার মূলত ঋণ নিয়ে থাকে অনেক সময়, আর কর্মসংস্থান সৃষ্টির জন্য কি থাকে? ঋণ নিয়ে থাকতে পারে। তাহলে আনসার হচ্ছে 2 ও 3 হবে। হ্যাঁ, চলে আসি আমরা 18 নম্বর কোশ্চেন দেখি। বলছে রাজস্ব ব্যয়ের উদ্দেশ্য কি? রাজস্ব ব্যয় মানে সরকার যে ব্যয় করে সেটা কারণ কি? কি কারণে করে থাকে? 1 অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, হতে পারে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশদেরকে, সেনাবাহিনীদেরকে কি করে যে সরকার খরচ করে। অর্থনৈতিক কল্যাণের জন্য, সেটাও হতে পারে। সামাজিক সুরক্ষার জন্য, সেটাও হতে পারে। তাহলে আনসার হবে 1 2 3। কি হবে আনসার? 1 2 3। আচ্ছা, শখ বলছে আপনার দোয়াই পারে, তোমাদের কষ্ট, তোমাদের পরিশ্রমে তোমরা পারতেছো, তোমরা পরিশ্রম করতেছো, কষ্ট করে ক্লাস করতেছো, ঠিক আছে, সেজন্য তোমরা পারতেছো, বুঝছো। মেহেজামিন বলছে 18 4 হবে, ওকে। ওয়াসিম বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। লিমু বলছে 18 2 হবে, মেহেজামিন বলছে 18 4 হবে, সাবরিনা বলছে আমাদেরকে সব হবে, ওকে। তারপর লতা বলছে 18 4 হবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি এর পরে কোয়েশ্চেন। শোনো, বলছে এই দেশের সরকার কাঠামোগত নির্মাণ, প্রশাসন, যুদ্ধ পরিচালনা ও কল্যাণ ভাতা প্রদান প্রবৃত্তির কারণে অর্থ ব্যয় করে থাকে।
উক্ত অর্থ আসে কর, জরিমানা, ফি, শুল্ক ইত্যাদি উৎস থেকে। বলছে উদ্দীপকের আলোকে কোনটি উন্নয়ন ব্যয় বলছে। এখানে তিনি অনেকগুলো ব্যয় করছে, যেমন অবকাঠামো নির্মাণ করছে, প্রশাসনিক খরচ করছে, যুদ্ধ পরিচালনা করছে, কল্যাণ ভাতা প্রদান করছে। এই চারটার মধ্যে বলছে কোনটা এখানে উন্নয়ন ব্যয়। বলছে যুদ্ধ ব্যয়, অবকাঠামো নির্মাণ ব্যয়, কল্যাণ ভাতা প্রদান, প্রশাসন পরিচালনার ব্যয়। কোনটা হবে? আমি তোমাদেরকে বলছি, শোনো। সরি, বলিনি এটা। উন্নয়ন ব্যয় মানে হচ্ছে মূলত যেখান থেকে ফিউচারে ইনকাম আসার সম্ভাবনা আছে, এই জায়গায় সরকার কি করা, খরচ করা। যেমন ধরো সরকার মনে করো যে একটা পদ্মা সেতু করছে মনে করো, তাহলে সেখানে কারণে যদি দেশের উন্নয়ন হয়, দেশের যে মানে ইনকাম বাড়ে, তাহলে সেটা হবে এক ধরনের কি উন্নয়ন ব্যয়। কিন্তু মনে করো যে প্রশাসনিক খাতে খরচ করছে অথবা সামরিক খাতে খরচ করছে, সামরিক বাহিনী যাদের আছে তাদেরকে খরচ করছে, এটার ফলে কি সরকার কোনো ইনকাম হবে? সামরিক বাহিনী থেকে সরকার কোনো ইনকাম হয়? প্রতি বছর খরচ হয়। তবে নিরাপত্তার জন্য এটা আমাদের করতে হয়। ঠিক আছে, তাহলে আনসার হবে কোনটা? 19 নম্বরের আনসার হবে, হ্যাঁ আশা করি তোমরা বুঝে গেছো কি হবে উত্তর। উত্তর হচ্ছে অবকাঠামো নির্মাণ। এটা হবে আমাদের কি, যে তোমার ব্যয়ের উদ্দেশ্য, সরি সরকারি উন্নয়নমূলক ব্যয় হবে অবকাঠামো নির্মাণ। চলে এসে 20 নম্বর বলছে আয়কর। আয়কর কি বলছে? আয়কর হচ্ছে নিশ্চিত, তারপর হচ্ছে প্রগতিশীল ও স্থিতিস্থাপক। তারপর হচ্ছে আয়কর, আয়কর কি হবে? নিশ্চিত, প্রগতিশীল ও স্থিতিস্থাপক। কোনটা হবে? আয়কর নিশ্চিত, প্রগতিশীল ও স্থিতিস্থাপক কোনটা হবে? 1 ও 2, 1 ও 3, 2, 3, 1, 2, 3 কোনটা হবে? আয়কর কোন ধরনের? নিশ্চিত এবং প্রগতিশীল বলছে ও স্থিতিস্থাপক। কোনটা হবে? আনসার করে দেখি 20 নম্বর সবাই। বিশ্বের উত্তর করতে হবে সবাইকে একসাথে। বিশ্বের উত্তর করো সবাই। শোনো, আয়করটা একটা নিশ্চিত কর, তোমাকে দিতেই হবে। তোমার ইনকাম যদি একটা ট্যাক্সেবল উপরে হয়, তোমাকে ট্যাক্স দিতেই হবে। 2, প্রগতিশীল, অর্থাৎ এটা তোমার ইনকাম বৃদ্ধির সাথে সাথে এটা পার্সেন্টেজটা বাড়ে। হ্যাঁ ঠিক আছে, এটা সত্যি কথা। তারপর অস্থিতিস্থাপক। অস্থিতি মানে হচ্ছে তোমার ইনকাম বাড়লেও তোমার ট্যাক্স স্থির থাকবে, এটাকে বলা হবে অস্থিতিস্থাপক, মানে তোমার ট্যাক্স পরিবর্তন হবে না এরকম আর কি। তো সেটা তো হবে না, কেমন? তাহলে আনসার হবে 1 ও 2। আনসার কি হবে? 1 ও 2 হবে। ঠিক আছে, বিশ্বের হবে 1 ও 2। হ্যাঁ সবাই দেখি পারতেছে, মাশাআল্লাহ তোমরা অনেক ভালো স্টুডেন্ট, সিরিয়াসলি বলতেছি অনেক ভালো স্টুডেন্ট, তোমরা অনেক ভালো করতেছো। তারপর আমরা চলে আসি 21 নাম্বার। বলছে যে কোন অর্থনীতির উন্নয়ন, মানে কোন অর্থনীতির উন্নয়ন নির্দেশক নীল নকশা প্রণয়ন ও সম্ভাব্য বাস্তবায়নকে বলে কি? বাজেট, পরিকল্পনা, ট্যাক্স উন্নয়ন, অর্থনীতি, অর্থায়ন। কোনটা হবে? বলছে নীল নকশা করা, কোন একটা অর্থনৈতিক উন্নয়নের জন্য নীল নকশা তৈরি করা, আগে থেকে তোমার মানে কি কি করবো না করবে সেটা নীল নকশা তৈরি করা। সেটা কি হবে? বাজেট হবে, পরিকল্পনা হবে, ট্যাক্স উন্নয়ন হবে, অর্থায়ন হবে। উত্তর হচ্ছে এটাকে আমরা কি বলবো? 20 নাম্বার উত্তর করো সবাই। 21 উত্তর করো, 21 21 21 21 নম্বর উত্তর করতে হবে সবাইকে। 21 নম্বর উত্তর হচ্ছে পরিকল্পনা। হ্যাঁ, পরিকল্পনাকে আমরা বলি নীল নকশা। ঠিক আছে, উন্নয়ন পরিকল্পনা নীল নকশা আমরা বলবো। এরপর দেখো, যারা 27-এর শিক্ষার্থী আছো, সব বিষয়ের প্রিপারেশন প্রয়োজন, তোমরা আমাদের এই অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে সব বিষয়ে তোমরা কোর্স পেয়ে যাবে। হ্যাঁ, এই একটা ব্যাচে। এরপর চলে আসো, নির্দিষ্ট সময়ে বৈদেশিক সাহায্য ব্যবহার নিশ্চিত করার জন্য কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়? নির্দিষ্ট সময়ে বৈদেশিক সাহায্য পরিকল্পনা করার জন্য, নির্দিষ্ট সময়ে বৈদেশিক সাহায্য ব্যবহার নিশ্চিত করার জন্য কোন ধরনের পরিকল্পনা করা হয়? বৈদেশিক ব্যবহার মানে কি? বৈদেশিক সাহায্য ব্যবহার নিশ্চিত করার জন্য। বলছে প্রেক্ষিত, দীর্ঘমেয়াদী। প্রেক্ষিত আর দীর্ঘমেয়াদী সেম কথা। তারপর হচ্ছে মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী। কোনটা হবে? নির্দিষ্ট সময়ে বলছে, নির্দিষ্ট সময়ে বৈদেশিক সাহায্য ব্যবহার নিশ্চিত করার জন্য কোন ধরনের পরিকল্পনা গ্রহণযোগ্য? 22 নম্বর উত্তর করো দেখি সবাই। 22-এর উত্তর করতে হবে। আচ্ছা আমি উত্তর বলে দিই। হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে, আমরা সময় বেশি নষ্ট না করি, যেহেতু রোজার সময়। উত্তর হবে স্বল্পমেয়াদী। উত্তর কি হবে? স্বল্পমেয়াদী হবে। হ্যাঁ, যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য এবং বৈদেশিক সাহায্য ব্যবহারের জন্য বলা হয়েছে, তাহলে স্বল্পমেয়াদী হবে। এরপর হচ্ছে উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য কী থাকে? উন্নয়নশীল একটা দেশে উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য কী? অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, বাণিজ্যিক চক্র নিয়ন্ত্রণ, দরিদ্র দূরীকরণ, মুদ্রাস্ফীতি রোধ। উত্তর হবে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করাই হচ্ছে উন্নয়নশীল দেশের পরিকল্পনার মূল লক্ষ্য থাকে। হ্যাঁ, উত্তর হবে 1 নম্বরটা। চলে আসে এরপরে। বলছে 24 নাম্বার, 10 থেকে 25 বছর
মেয়াদী পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা? এটাকে বলা হয় আমরা দীর্ঘমেয়াদী বা বলা হয় প্রেক্ষিত পরিকল্পনা, হ্যাঁ, বা দীর্ঘমেয়াদী বা দীর্ঘকালীন পরিকল্পনা। তাহলে আসতে হবে প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী বা দীর্ঘকালীন পরিকল্পনা 10 থেকে 25 সনে। আর যদি একটা পরিকল্পনা যদি কি হয় যে তোমার 5 থেকে 10 বছরের মধ্যে হয়, সেটাকে আমরা মধ্যমেয়াদী বলে থাকি। আর স্বল্পমেয়াদী কোনটা বলা হয়? যেটা 1 বছর বা 2 বছর এরকম হয়, সেটাকে আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে থাকি। আচ্ছা, উদ্দীপকটা পড়ো। বলছে এক দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার প্রধান ভাষণেই উন্নয়ন বৈষম্য হ্রাস করে ভারসাম্যমূলক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী মনে করো। এর লক্ষ্যে তিনি তার দেশের বিশাল সমুদ্র সৈকতকে সংস্কার করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা প্রণয়ন জন্য নির্দেশনা দেন। এই বলতে প্রধানমন্ত্রী গৃহীত পরিকল্পনাকে আমরা কি বলে? প্রধানমন্ত্রী যেটা এটা এখানে যে পরিকল্পনা এসে প্রধানমন্ত্রী মানে মূলত প্রধানমন্ত্রী এখানে কি করছে বলো তো? প্রধানমন্ত্রী এখানে বলছে যে প্রথম ভাষণে বৈষম্য হ্রাসের জন্য, ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য। তাহলে বৈষম্য হ্রাসের ধ্বনি করবে, বৈষম্য হ্রাসের জন্য যে কাজের কথা বলছে এটা হচ্ছে জাতীয় পরিকল্পনা, বিশেষ পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, স্থানীয় পরিকল্পনা। উত্তর কি হবে? উত্তর হচ্ছে এটা একটা জাতীয় পরিকল্পনা। হ্যাঁ, যেহেতু আমাদের কি হচ্ছে যে একটা সামগ্রিকভাবে তিনি কি করতে চেয়েছে যে দেশের বৈষম্য দূর করতে চাইছে, উন্নয়ন বৈষম্য হ্রাস করে ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য। হ্যাঁ, তাহলে আসতে হবে জাতীয় পরিকল্পনা হবে। আচ্ছা, বলছে উক্ত পরিকল্পনার ফলে কি হবে? সুষম উন্নয়ন ঘটবে, বেকারত্ব হ্রাস পাবে, জোয়ার ভাটা বৃদ্ধি পাবে। আচ্ছা, জোয়ার ভাটা কি বৃদ্ধি পাবে উন্নয়ন পরিকল্পনা নিলে? যে মনে করো যে একটা পর্যটন এলাকা ঠিক করছে আর কি, মানে নদীর সমুদ্রের পার, তো এটার ফলে কি জোয়ার ভাটা বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে না। তাহলে আনসার কি হবে? সুষম উন্নয়ন ঘটবে, বেকারত্ব কি পাবে? হ্রাস পাবে। এক হবে, উত্তর হবে 1 ও 2। ঠিক আছে, অনেকে বলবো জোয়ার ভাটা বৃদ্ধি পাবে। আচ্ছা, তা বলছে এডিপি এর প্রকল্প বাস্তবায়নে কার অনুমোদনের প্রয়োজন হয়? কি বলছে? যে এডিপি মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বলা হয় এটাকে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। এইটা যদি আমরা কি করতে চাই, হ্যাঁ, এটা যদি আমরা উন্নয়ন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কাদের অনুমোদন প্রয়োজন হবে? একটু আশা করো সবাই। ওকে, আমরা আশা করি সবাই দেখে আর পারি। উত্তর হচ্ছে বলছে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ইসি। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, ইসি এটা কি বলা হয়? মানে ইকোনমিক কাউন্সিল ফর ন্যাশনাল ইকোনমিক্স, এটা কি হবে? ফুল ফর্ম কি ছিল? হ্যাঁ, এক্সিকিউটিভ কমিউনিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। হ্যাঁ, এখন ঠিক আছে। উত্তর হবে ইকোনমিক কাউন্সিল, হ্যাঁ, ইকোনমিক কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ঠিক আছে, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ঠিক আছে, ওকে। যাই হোক, সো আমরা হচ্ছে এটা মূলত একটা দেশের এডিপি, এই সংস্থাটার কাছ থেকে অবশ্যই করতে হবে, অনুমোদন নিতে হবে যখন কি করবে, এটা বাস্তবায়ন করতে যাবে। অর্থাৎ এক্সিকিউটিভ কমিউনিটি বা কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ঠিক আছে, এটা নিতে হবে। এডিবি কি? অলরেডি আমি বলে ফেলেছি এডিবি পুনরূপ কি, একটু আগে বললাম। এডিবি মানে কি? আনসার করে দেখি সবাই। এডিবি কি হবে? এডিবি মানে কি হবে একটু বলো দেখি সবাই। একটু আগে বলে দিয়েছি আমি এডিবি মানে কি। তাহলে কি হবে? এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ইসি এর পুনরূপ। আচ্ছা, এডিবি মানে হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানিং। হ্যাঁ, অ্যানুয়াল কি ডেভেলপমেন্ট প্ল্যানিং, প্রোগ্রাম, প্ল্যানিং বলতেছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটাকে আমরা বলি এডিপি। এরপর 29 নাম্বার বলছে পরিকল্পনা প্রণয়নের প্রথম কোনটি নির্ণয় করতে হয়? পরিকল্পনা করার জন্য প্রথমে কি নির্ণয় করতে হয়? বিনিয়োগের হার, অর্থাৎ আমাদের কি পরিমাণ বিনিয়োগ হবে বা বিনিয়োগ পাচ্ছি সেটার উপর প্রথমে নজরদারি করতে হয়। লাস্ট কোয়েশ্চনে চলে আসি। বলছে একটি দেশের সরকার 30 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে, এতে ডিজিটাল বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা অর্জন ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার হয়েছে। এবং বলছে উদ্দীপকের উল্লেখিত পরিকল্পনাটি কি ধরনের পরিকল্পনা? এই বলছে যে 30 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। তোমরা আমাকে বলো, আমরা কি বলছি 30 বছর যদি হয় সেটা কোন ধরনের পরিকল্পনা হবে?
এটা কি স্বল্পমেয়াদী হবে, মধ্যমেয়াদী হবে, দীর্ঘমেয়াদী হবে, বিশেষ পরিকল্পনা হবে? কোনটা হবে? এটা তোমরা বলবো, আমি উত্তর বলবো না। তোমরা বলবে এটার উত্তর কি হবে। ঠিক আছে, তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হবে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে আর কি এটা, হ্যাঁ, যেহেতু 30 বছর বলছে। তো আমাদের নেক্সট ক্লাস কখন হবে দেখো, আমাদের নেক্সট ক্লাস হবে আগামী বৃহস্পতিবার, 26 তারিখ বৃহস্পতিবার। আমাদের আগামী ক্লাস হবে অর্থনীতি প্রথম পদে 1 ও 2 অধ্যায়ের উপর। তারপর 13 তারিখ আবার হবে, 3 তারিখ আবার, সরি 1 তারিখ আবার হবে ক্লাস তোমার হচ্ছে রবিবারে, সেটা হচ্ছে তোমার অর্থনীতি 3য়, 4র্থ, 5ম অধ্যায়ের উপর। এবার করে তোমার ক্লাসগুলো হবে। সো আগামী বৃহস্পতিবার তোমাদের সবার সাথে দেখা হবে চ্যাপ্টার 1 এবং 2 এর উপর। সো আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ এসএসসি 26-এর জন্য যারা আছে তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো। আর 27-এর জন্য অ্যাডভান্স ব্যাচ আছে, সব বিষয়ের প্রথম পত্র পড়ানো হচ্ছে। ইকোনমিক্সের জন্য 26-এর শুধু ইকোনমিক্সের জন্য ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ। আর 27-এর জন্য শুরু হয়েছে মাত্র আমাদের ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচ। এই ব্যাচগুলো তোমরা ভর্তি হতে পারো। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে, আগামী বৃহস্পতিবার রাত 10টায়। ঠিক আছে, সো তখন বলতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারো। আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য, হ্যাঁ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে জানাবা। কারো কোনো প্রশ্ন থাকলে জানাও। স্যার এগুলো কি বোর্ড কোয়েশ্চেন? হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন থেকে পড়াইছি। কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। হ্যাঁ, আজকে ক্লাস এখানেই শেষ। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো বিষয় জানতে চাইলে আমাদের পেজে মেসেজ দিতে পারবা, যে কোনো কোর্স সম্পর্কে জানতে চাইলে, ইজি ইংলিশ বই নিতে চাইলে। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।